Hello, myself Sobhan Kormakar, and today I'm going to discuss some important MCQ on economy. ইকোনমির কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তুলে নিয়েছি এবং সেগুলোকে একটির সাথে আরেকটি রিলেট করে ডিসকাস করেছি, যাতে কি হয় প্রত্যেকটা ডিসকাশনে ইকোনমিক বা ইকোনমিকের যে টপিকগুলো আমি তুলে নিয়েছি সেগুলোর কি হয় একটু কুইক রিভিশন হয়ে যায়। ঠিক আছে, তো যদি কারো মনে হয় যে আমার আজকের এই ভিডিওটির বা আমার আজকের এই লেসনটির পিডিএফ দরকার, তাহলে তারা আমাকে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, আমি সেখানে আপলোড করে দেবো। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে আমি যে সেটটি এনেছি সেটা হচ্ছে সেট নাম্বার 1। এরপরে কিন্তু আমি আরও অনেক সেট আনবো ইকোনমির কোশ্চেন অ্যান্সারের ওপর। ঠিক আছে, তাই যদি তোমরা এর আপডেট পেতে চাও এবং পরবর্তী সময়ে আমার এই ক্লাস জয়েন করতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে একটি লাইক করে দিও। তাতে কী হবে, আমি অনেক বেশি মোটিভেটেড হব এবং আরও ভিডিও বানাবো এবং অন্যান্য সাবজেক্টের ওপর কিন্তু আমি অনেক ভিডিও বানাবো। তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হু রিকমেন্ডস দ্য এমএসপি অ্যান্ড ইস্যু প্রাইসেস? কে এমএসপি রিকমেন্ড করে এবং প্রাইস ইস্যু করে? এমএসপি কি? এমএসপি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইস মানে কৃষকদের যাতে কোনো লস না হয় তাদেরকে, তাই জন্য এই এমএসপির সুবিধা দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে তাদের উৎপন্ন পণ্যের ওপর একটি মিনিমাম মূল্য দেওয়া হয়, যাতে তারা তাদের যে পণ্য উৎপাদনে খরচ করেছে বা যাতায়াতে বা ট্রান্সপোর্টে যে খরচ হয়েছে তার জন্য ন্যূনতম একটা মূল্য পায়। ঠিক আছে, তো এই এমএসপি কে রিকমেন্ড করে? অপশানগুলো, ফার্স্ট হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। না, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার কিন্তু এই এমএসপি রিকমেন্ড করে না। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার প্রধান কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের দেশে ফুড অ্যান্ড নিউট্রিশন, ঠিক আছে, এই দুটোর সিকিউরিটি করা বা ফুড এবং নিউট্রিশন ব্যাপারে যে সিকিউরিটি তার দেখাশোনা করা হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের কাজ। সাথে সাথে এগ্রিকালচার সম্বন্ধীয় বা এগ্রিকালচারের সাথে ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাড করা, ঠিক আছে, এবং এমপ্লয়মেন্ট জেনারেট করা, এই কাজগুলো কিন্তু মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের মধ্যে পড়ে। ঠিক আছে, এই কিন্তু এমএসপির রিকমেন্ড করে না। সেকেন্ড অপশান হচ্ছে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনেরও কিন্তু এই এমএসপি রিকমেন্ড করা কাজ নয়। ঠিক আছে, প্ল্যানিং কমিশনের কাজ কি? আমরা যে 5 ইয়ার্স প্ল্যানগুলো পড়েছি সেই 5 ইয়ার্স প্ল্যানগুলো কিন্তু প্ল্যানিং কমিশনের আন্ডারেই হয়। তবে বর্তমানে বর্তমানে প্ল্যানিং কমিশনের কিন্তু কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, 2015 সালে যখন জনতা গভর্নমেন্ট আমাদের দেশে আসে, তখন এই প্ল্যানিং কমিশনকে উঠিয়ে তারা নতুন একটি নাম দেয়। মানে এই প্ল্যানিং কমিশনের নাম চেঞ্জ করে নতুন একটা নাম দিয়েছিল, তার নাম হচ্ছে নীতি আয়োগ, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, যাকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। আর এই নীতি আয়োগের হেড হচ্ছে পিএম। ওকে, তিনি হচ্ছে চেয়ারপারসন, সাথে একজন ভাইস চেয়ারপারসন থাকে, একজন সিইও থাকে, এবং প্রত্যেকটা স্টেটে যে সিএম এবং প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরির যে সমস্ত লেফটেন্যান্ট গভর্নরগুলো রয়েছে তারাও কিন্তু এই নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের মধ্যে পড়ে। খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, মনে রাখবে। থার্ড অপশান রয়েছে কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস। হ্যাঁ, এমএসপি রিকমেন্ড করে এই সংস্থাটি, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস, অর্থাৎ সিএসিপির কাজ হচ্ছে এমএসপি রিকমেন্ড করা। আর চতুর্থ অপশানটা যদি দেখি তাহলে সেখানে রয়েছে নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তাই বুঝতে পারছি এর কাজ কিন্তু এগ্রিকালচার এবং গ্রাম্য অর্থাৎ রুরাল, ঠিক আছে, এই দুই দিকে যাতে ডেভেলপমেন্ট হয় তার অ্যাপেক্স হিসেবে কাজ করা।
এই নাবার্ড কিন্তু এর জন্য টাকা বা ক্রেডিট ইনফ্লো করে, ঠিক আছে। আর এই ক্রেডিট ইনফ্লো করে টোটাল 3টি সেক্টরে, মনে রাখবে কিন্তু টোটাল 3টি সেক্টরে এই নাবার্ড ক্রেডিট ইনফ্লো করে। সেক্টরগুলো কী কী? একটি হচ্ছে এগ্রিকালচার, একটি হচ্ছে কটেজ, আরেকটি হচ্ছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো এই 3টি সেক্টরে কিন্তু নাবার্ড তার ক্রেডিট ইনফ্লো করে। নাবার্ড কবে এস্টাবলিশ হয়েছিল? 12 জুলাই 1982। ওকে, 12 জুলাই 1982। ওকে, নাও তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটি কী হলো? অপশান নাম্বার সি, সিএসসিপি। এমএসপি রিকমেন্ড করে সিএসসিপি। সেকেন্ড কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান্স। এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনগুলো রাইট, ঠিক আছে, বা স্টেটমেন্টগুলো ঠিক রয়েছে কিনা সেগুলোই দেখতে বলেছে, ঠিক আছে। ফার্স্ট বলছে NABARD was set up by an act of parliament in 1982। তো আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে NABARD তৈরি হয়েছিল 12 জুলাই 1982। তাহলে এটা দেখতে পাচ্ছি এটুকুটা ঠিক রয়েছে। তার সাথে আরেকটি কথা বলা হয়েছে, NABARD সেট আপ হয়েছিল অর্থাৎ তৈরি করা হয়েছিল বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। হ্যাঁ, NABARD কিন্তু পার্লামেন্টের একটি অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছিল। NABARD কোনো রকম কনস্টিটিউশনাল বডি নয়, অর্থাৎ আমরা যে আর্টিকেলগুলো পড়ি পলিটিতে সে সমস্ত আর্টিকেলের মধ্যে কোথাও কিন্তু NABARD-এর কথা বলা নেই। তার মানে এটি কোনো কনস্টিটিউশনাল বডি নয়, এটি একটি পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছিল। তাই প্রথম অপশানটা ঠিক। সেকেন্ড অপশানটা দেখি। সেকেন্ড অপশানটা বলা হয়েছে যে ইট ফ্যাসিলিটেড ক্রেডিট ফর এগ্রিকালচার অনলি। ইট ফ্যাসিলিটেড ক্রেডিট ফর এগ্রিকালচার অনলি, এটা কি ঠিক রয়েছে? না, দেখো আমি কিছুক্ষণ আগেই বললাম যে NABARD কিন্তু 3টে সেক্টরের ক্রেডিট ইনফ্লো করে। কি কি? এগ্রিকালচার, কটেজ অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই 3টে সেক্টরে কিন্তু NABARD তার ক্রেডিট ইনফ্লো করে। তাই এখানে বলছে শুধু এগ্রিকালচারেই তার ক্রেডিট ফ্যাসিলিটেট করে। তাহলে বুঝতে পারছি শুধু এগ্রিকালচার না, তাই এই অপশানটা কী হবে? ভুল। তার মানে এর অ্যান্সারটি হবে অনলি 1, এটি রয়েছে এই নাম্বার অপশানে, ঠিক আছে। তাই দেখো এখানে কিন্তু একটা কুইক রিভিশন হয়ে গেল যে NABARD 1982-এ তৈরি হয়েছিল, যার ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং এটি অ্যাপেক্স বডি হিসেবে কাজ করে, যার কাজ হচ্ছে ক্রেডিট ইনফ্লো করা এগ্রিকালচারাল, কটেজ এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডেভেলপমেন্টের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানস লেড দ্য ফাউন্ডেশন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস। বলছে কোন 5 ইয়ার্স প্ল্যান যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয়েছিল বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস হয়েছিল, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান। এটি 1951 থেকে 1956 পর্যন্ত ছিল, ঠিক আছে। এবং এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছিল এগ্রিকালচারকে, মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছিল এগ্রিকালচারকে, ঠিক আছে। আর একে বলা হয় হেরাল্ড ডোমার মডেল। ওকে, হেরাল্ড ডোমার মডেল 1951 থেকে 1956, এবং এখানে এগ্রিকালচারকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল এবং একে বলা হয় হেরাল্ড ডোমার মডেল। ওকে, সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান, যার স্থায়িত্বকাল ছিল 1956 থেকে 1961, এবং এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রিকে। কাকে দেওয়া হয়েছিল? ইন্ডাস্ট্রিকে, হেভি ইন্ডাস্ট্রিকে। ওকে, এবং এই সময় আমাদের দেশে টোটাল 3টি বড় স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছিল, ঠিক আছে। একটি দুর্গাপুর, একটি ভিলাই, আর একটি হচ্ছে রৌরকেল্লা। দুর্গাপুরে গড়ে উঠেছিল ইউকের সাহায্যে বা সহায়তায়, ভিলাই গড়ে উঠেছিল ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত রাশিয়ার সহায়তায়, এবং রৌরকেল্লায় গড়ে উঠেছিল ওয়েস্ট জার্মানির সহায়তায়, ঠিক আছে। তো সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানের মূল লক্ষ্যটাই ছিল যে ইন্ডাস্ট্রিকে প্রমোট করা বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে। তাই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি যে অপশান নাম্বার
টু। আর এই সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান কিন্তু যে মডেলের ওপর গড়ে উঠেছিল সেটি হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, ওকে, পিসিএম অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেলের ওপর কিন্তু এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা গড়ে উঠেছিল। তারপর অপশনটা দেখি, সেটি বলছে থার্ড 5 ইয়ার প্ল্যান, যার স্থায়িত্বকাল ছিল 1961 থেকে 1966, ওকে। তার 1961 থেকে 1966 এই সময় কিন্তু মনে রাখবে যে 1962-এ ইন্দো চায়না ওয়ার হয়েছিল, ওকে, ইন্দো চায়না যুদ্ধ। আর 1966-এ ইন্দো পাক, ওকে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। তাই এছাড়া আরও ছিল যে খরার কারণেও কিন্তু ড্রট যাকে বলা হয়, ওকে। তো এসব কারণেও কিন্তু এই থার্ড 5 ইয়ার প্ল্যানটা ঠিক সেরকমভাবে সাকসেস পায়নি, তাই একে বলা হয় ফেল্ড প্ল্যান, একে বলা হয় ফেল্ড প্ল্যান, ওকে, মনে রাখবে কিন্তু থার্ড 5 ইয়ার প্ল্যানটাকে বলা হয় ফেল্ড প্ল্যান। কারণ সে সময় দুটি বড় যুদ্ধ, ইন্দো চায়না 1962-এর আর 1966-এর ইন্দো পাক, ওকে, এই দুটি বড় যুদ্ধ এবং তার সাথে খরাও ছিল, যার কারণে এই থার্ড 5 ইয়ার প্ল্যান কিন্তু সাকসেস পায়নি। এবং এই সময় প্রায়োরিটি রাখা হয়েছিল বোথ এগ্রিকালচার অ্যান্ড প্লাস ইন্ডাস্ট্রি, এই দুই ক্ষেত্রেই কিন্তু প্রায়োরিটি রাখা হয়েছিল, অ্যাগ্রি প্লাস ইন্ডাস্ট্রি, ওকে। প্রথমেরটা ছিল শুধু এগ্রি, পরেরটা শুধু ইন্ডাস্ট্রি, থার্ডে ছিল এগ্রিকালচার প্লাস ইন্ডাস্ট্রি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইমপ্লিমেন্টিং এজেন্সি ফর ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম। এর অ্যান্সারটাকে দেখে নিই, এর অ্যান্সারটা হবে অপশান নাম্বার সি, ওকে। পরে বলছি আমি, ভালো মতো শুনে নাও, যে ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম বা NIAS, ওকে, এটি ইমপ্লিমেন্টিং হয়েছিল বা এর ইমপ্লিমেন্টেশন হয়েছিল 1999-এ এবং পুরোপুরি এর কাজ শুরু হয়েছিল 2000 থেকে, ওকে। তো এরকম আরেকটি স্কিম কিন্তু রয়েছে, ঠিক আছে, যাকে বলা হয় FIIS, ঠিক আছে। এই FIIS আর FIIS, ওকে, অর্থাৎ ফার্মার ইনকাম ইন্স্যুরেন্স স্কিম, যেটি 2003 সালে ইমপ্লিমেন্ট হয়েছিল, ফার্মার ইনকাম ইন্স্যুরেন্স স্কিম, ঠিক আছে। আর NAIS, ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম, যার ইমপ্লিমেন্টেশন হয়েছিল 1999-এ, ঠিক আছে। এই দুটো কিন্তু স্কিম, এই যে দুটো স্কিম, এটা কিন্তু এই এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড AICI এর আন্ডারে পড়ে, ঠিক আছে। AICI অর্থাৎ এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, এই সংস্থায় কিন্তু NAIS এবং FIIS অর্থাৎ ফার্মার ইনকাম ইন্স্যুরেন্স স্কিম, এই দুটোকে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং জেনে নাও NAIS এটি ইমপ্লিমেন্ট হয়েছিল 1999-এ, পরীক্ষাতে কিন্তু অনেকবার এই প্রশ্নটা এসেছে, ওকে। এবার বাকিগুলো দেখি। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই FCI বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া স্ট্যাবলিশ হয়েছিল 1965-এ। যার কাজ কী ছিল? এ টোটাল 4টি কাজ ছিল। কি, যে আমরা যে জানলাম MSP, মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ কৃষকরা যাতে তাদের প্রাপ্য মূল্য পায়, মিনিমাম একটা প্রাপ্য মূল্য পায়, যাতে তাদের লস না হয়। তো কৃষকদের কাছ থেকে কে এই ফসল বা শস্যগুলো নিয়ে আসবে বা তাদেরকে কে তাদের পর্যাপ্ত টাকাটা দিবে, এই কাজটা করে কিন্তু FCI, ঠিক আছে। তারপরে সেগুলো নিয়ে এনে বাফার স্টক তৈরি করে, ওকে। এবং তারপরে সেগুলো PDS মানে তারপরে তাদের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, PDS, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়, PDS-এর মাধ্যমে
ডিস্ট্রিবিউট করে মানুষের কাছে। তারপরে কি করে, যাতে প্রাইস স্ট্যাবিলিটি থাকে, আমাদের দেশে একটা প্রাইস স্ট্যাবিলিটি থাকে, সেই দিকটাও কিন্তু দেখে। ওকে, তো আমরা দেখলাম কি এফসিআইয়ের কাজ কি, প্রথম কথা কৃষকদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে পণ্য নিয়ে আসা এবং তাদেরকে পর্যাপ্ত মূল্য দিয়ে দেওয়া, তারপরে তার একটা বাফার স্টক তৈরি করা, দিয়ে তার পিডিএস অর্থাৎ ডিস্ট্রিবিউশন করা, দিয়ে একটা প্রাইস স্ট্যাবিলিটি আনা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এফসিআইয়ের কাজ, যা এই এফসিআই তৈরি হয়েছিল বললাম 1965-এ। ভেরি কেয়ারফুল, মনে রাখতে হবে। ওকে, সেকেন্ড অপশান রয়েছে সিএসিপি। কিছুক্ষণ আগেই বললাম, কিন্তু ফার্স্ট কোশ্চেনটাই ছিল সিএসিপি। এই সিএসিপির কাজ কি? কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস। এর কাজ হচ্ছে এমএসপি রিকমেন্ড করা, মিনিমাম সাপোর্ট প্রাইস রিকমেন্ড করা। আর এমএসপির কাজকে ইমপ্লিমেন্ট করে কে, বা এই কাজ এমএসপির কাজগুলো মানে এর যে প্রসেস এগুলোকে দেখাশোনা করে এফসিআই কিন্তু। ওকে, মানে কৃষকদের কাছে যাওয়া, তাদের কাছে পণ্য নেওয়া এবং তাদেরকে দামটা দেওয়া। ওকে, এই কাজগুলো এফসিআই করে। নেক্সট বলছে এগ্রিকালচারাল, বললাম তো এই প্রশ্নের অ্যান্সার হবে সি। আর ফোর্থ ডি, অপশান ডি রয়েছে নাবার্ডের ব্যাপারে বললাম, যা তৈরি হয়েছিল 12 জুলাই 1982। এটি একটি অ্যাপেক্স বডি। কেন? যেটি ক্রেডিট ইনফ্লো করে এগ্রিকালচার আর রুরাল ডেভেলপমেন্টের জন্য। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আর ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলছে দ্য মেজারমেন্ট অফ পোভার্টি লাইন ইজ বেসড অন দ্য ক্রাইটেরিয়া অফ। পোভার্টি লাইন, বিপিএল, আমরা হয়তো নামটা শুনেছি, বিপিএল মানে বিলো পোভার্টি লাইন। তো এই পোভার্টি লাইন কে বিপিএলের আন্ডারে পড়ছে, তো সেই লাইন, একটা লাইন যার আন্ডারে গেলেই, ঠিক আছে, তাকে বলবো বিপিএল। তো এই বিপিএল লাইন বা পোভার্টি লাইনটা কোন মেজারমেন্টের উপর ডিপেন্ড করে হয়? ঠিক আছে, তো সেগুলো হচ্ছে, ফার্স্ট অপশান বলছে ডুয়েলিং হাউসেস, অর্থাৎ কেমন ধরনের বাড়িতে থাকে, কাঁচা পাকা বড় ছোট, তার উপর ডিপেন্ড করে বলবো কে গরিব, কে বিপিএল না। সেকেন্ড অপশান দ্য নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে কী কাজ করে, তাই তো, তার উপর ডিপেন্ড করে হয় বিপিএল না। অপশান সি ক্যালোরি কনজামশন, মানে কে কতটা ক্যালোরি নেয়। ঠিক আছে, আমি প্রচুর ইনকাম করি, আমি কম ক্যালোরি নিই, আমি কম ইনকাম করি, প্রচুর ক্যালোরি নিই। তো এর উপর ডিপেন্ড করে কি সে পোভার্টি লাইন মেজার হয় না। লেভেল অফ এডুকেশন, কে কতটা পড়াশোনা জানে, যে বেশি পড়াশোনা জানে সে বিপিএল না, অ্যাবভ পোভার্টি লাইনের ওপর থাকছে, যে কম জানে সে পোভার্টি লাইনের নিচে থাকছে, এমন কি হয়? কি হবে এর অ্যান্সার? মনে রাখবে, পোভার্টি লাইন মেজার করার জন্য যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ক্যালোরি কনজামশন, মানে কে কতটা ক্যালোরি নিচ্ছে। ঠিক আছে, এই ক্যালোরি কনজামশনের ওপরেই কিন্তু পোভার্টি লাইন নির্ধারিত হয়। আর মনে রাখবে এর দুটি ভাগ রয়েছে, একটা গ্রাম্য এলাকা আর একটি শহর এলাকা। ঠিক আছে, শহরে এলাকায় পোভার্টি লাইনের জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া আছে বা মেজারমেন্ট দেওয়া আছে ক্যালোরি কনজামশনের, সেটা হচ্ছে 2400 কেসিএল বা কিলো ক্যালোরি। ওকে, আর শহর এলাকায় সেটি একটু কম আছে, সেটি হচ্ছে 2100 কেসিএল। ওকে, কিলো ক্যালোরি। মনে রাখবে কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটা আসে, গ্রামে কত, শহরে কত। ঠিক আছে, আর এর অ্যান্সারটা হচ্ছে অপশান নাম্বার সি, ক্যালোরি কনজামশন। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস হ্যাজ দ্য হায়েস্ট ইরিগেশন কভারেজ? এগ্রিকালচার সম্বন্ধে অনেক কিছুই জানলাম, এর স্কিম, এমএসপি, তারপরে এর ইন্স্যুরেন্স। ওকে, তো এবার একটু জানি যে এগ্রিকালচারের ক্ষেত্রে কোন স্টেটে সবথেকে বেশি মানে কভারেজ রয়েছে, ইরিগেশন কভারেজ রয়েছে। ইরিগেশন কভারেজ কি, যে টোটাল ওর এরিয়ার কতটা পোর্শনে ও চাষবাস করে। ওকে, তো এর অ্যান্সারটা হবে, মনে রাখবে, পাঞ্জাবের সবথেকে বেশি হায়েস্ট এরিয়া আছে ইরিগেশন কভারেজ। ওকে, ইরিগেশন কভারেজের সবথেকে বেশি হায়েস্ট এরিয়া আছে পাঞ্জাবের প্রায় মোট অ্যাভাব 95% এরিয়া কিন্তু 90% এরিয়া কিন্তু এই ইরিগেশন কভারেজের মধ্যে পড়ে। পাঞ্জাবের পরে কী আছে? হরিয়ানার পর ইউপির পর বিহার। ওকে, তো চারটে স্টেট কি, প্রথমে হচ্ছে পাঞ্জাব,
পাঞ্জাবে হায়েস্ট ইরিগেশন কভারেজ আছে, তারপরে হরিয়ানা, তারপরে উত্তরপ্রদেশ, দেন বিহার। ওকে, নেক্সট। আর সবথেকে বেশি চাষবাস বা মানে হায়েস্ট সবথেকে বেশি চাষবাস কোথায় হয়, যদি এরকম প্রশ্ন হয় তাহলে কিন্তু এর উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সবথেকে বেশি চাষবাস হয়, কিন্তু পার্সেন্টেজের হিসেবে যদি দেখি বা এরিয়ার পার্সেন্টেজ হিসেবে যদি দেখি তাহলে সেটা হচ্ছে কিন্তু পাঞ্জাব। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফিসক্যাল পলিসি ইন ইন্ডিয়া ইজ ফর্মুলেটেড বাই। ফিসক্যাল পলিসি বলতে কী বোঝায়? ফিসক্যাল বলতে বোঝায়, আচ্ছা তার আগে বলে দিই যে টোটাল এরকম দু রকমের পলিসি আছে, ঠিক আছে। একটা হচ্ছে ফিসক্যাল পলিসি আর একটা হচ্ছে মনিটারি পলিসি। ফিসক্যাল পলিসি মানে রেভিনিউ, সরকার কতটা রেভিনিউ আদায় করছে বা কালেক্ট করছে এবং সেই রেভিনিউর কতটা খরচ হচ্ছে, এই যে ব্যাপারটা সেটা কিন্তু ফিসক্যাল পলিসির মধ্যে পড়ে। অর্থাৎ রেভিনিউ বা রাজস্ব সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু ফিসক্যাল পলিসির মধ্যে পড়ে। তো এই ফিসক্যাল পলিসি কে ফর্মুলেটেড করে? প্রথম অপশন বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি এই রাজস্ব সংক্রান্ত ব্যাপারগুলো দেখাশোনা করে? না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এই রাজস্ব সংক্রান্ত ব্যাপারগুলো দেখাশোনা করে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেই পলিসিটা দেখাশোনা করে তাকে বলা হয় মনিটারি পলিসি। মনিটারি পলিসি অর্থাৎ টাকা সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো। ওকে, এই মনিটারি পলিসি দু রকমের হয়, একটি কোয়ান্টিটেটিভ আর একটি কোয়ালিটেটিভ। ঠিক আছে, কোয়ান্টিটেটিভের মধ্যে পরে হচ্ছে ব্যাঙ্ক রেট, তারপরে ওপেন মার্কেট, দেন সিএসআর আর এসএলআর। ওকে, তো ব্যাঙ্ক রেট কি? এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ। ব্যাঙ্ক রেট, ওপেন মার্কেট, সিএসআর অ্যান্ড এসএলআর এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ। ঠিক আছে, ব্যাঙ্ক রেট কি? ব্যাঙ্ক রেট হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক যেই রেটে কমার্শিয়াল ব্যাঙ্ক অর্থাৎ এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা আরও যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে সেগুলোকে যে রেটে টাকা দেয় সেটা হচ্ছে ব্যাঙ্ক রেট। ঠিক আছে, ব্যাঙ্ক রেট হচ্ছে লং টার্মের জন্য। তো এরকম রিজার্ভ ব্যাঙ্ক যদি আবার শর্ট টার্মের জন্য এই সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্ককে টাকা দেয়, ঠিক আছে, যদি এই টাকা দেওয়াটা মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি এই টাকা দেওয়াটা শর্ট টার্মের জন্য দেয় তাহলে সেটাকে তখন ব্যাঙ্ক রেট বলবো না, তখন বলবো তাকে রেপো রেট। ওকে, তখন তাকে কি বলবো? রেপো রেট। ব্যাঙ্ক রেট মানে হচ্ছে লং টার্ম, ব্যাঙ্ক রেট হচ্ছে লং টার্মের জন্য আরবিআই তার কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়। ওকে, এই রেটে ব্যাঙ্ক রেট হচ্ছে লং টার্মে আরবিআই তার কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়। ঠিক আছে, আর একই রকম টাকা ধার দেওয়াটা যদি শর্ট টার্মের জন্য হয় তাহলে সেটা হচ্ছে রেপো রেট। উল্টো দিক দিয়ে রিভার্স রেপো রেট কি? যখন কমার্শিয়াল ব্যাঙ্কগুলো অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা আদার্স যেগুলো ব্যাঙ্ক আছে তারা যখন আরবিআইকে টাকা দিবে উল্টো, ঠিক আছে, তারা যখন আরবিআইকে টাকা দিবে তখন তাকে বলছে বা টাকা ধার দিবে তখন তাকে বলছে রিভার্স রেপো রেট। ওকে, তারপরেও বলছে ওপেন মার্কেট কি? যখন সিকিউরিটি, যে সমস্ত গভর্নমেন্ট সিকিউরিটি থাকে সেগুলো যখন কেনা বেচা হয়, আরবিআই সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে বিক্রি করে অথবা কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইকে বিক্রি করে, এমন হতে পারে। তো এই সিকিউরিটির এক্সচেঞ্জগুলোকে বলা হয় বা সিকিউরিটি বন্ডের যে এক্সচেঞ্জ, অ্যাকচুয়ালি ওপেন মার্কেট মানে হচ্ছে বন্ডেজ। ঠিক আছে, বন্ডের যে কেনা বেচা সেটাই হচ্ছে ওপেন মার্কেট। ওকে, তারপরে হচ্ছে সিএসআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও মানে যে প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাঙ্কে কিন্তু একটা নির্দিষ্ট হারে বা একটা নির্দিষ্ট রেশিওতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে টাকা জমা রাখতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাঙ্কই আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে একটা নির্দিষ্ট অনুপাতে কিন্তু টাকা জমা রাখে। সেই অনুপাতটাই বা রেশিওটাই কিন্তু সিএসআর। আবার প্রত্যেকটা ব্যাঙ্কে কিন্তু নিজের কাছেও কিছু একটা অ্যাসেট রাখতে হয়, যেমন আরবিআইয়ের কাছে রাখে কিছু অ্যাসেট বা কিছু টাকা, সেরকম নিজের কাছেও কিন্তু কিছু অ্যাসেট বা কিছু টাকা জমা রাখে। এই যে নিজের কাছে যেটা রাখে সেটা হচ্ছে এসএলআর। ঠিক আছে, আর যেটা আরবিআইয়ের কাছে রাখে সেটা হচ্ছে সিএসআর। তো এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ। ওকে, আর কোয়ালিটেটিভ কোনগুলো? কোয়ালিটেটিভ মেজারমেন্টগুলো হচ্ছে পাবলিসিটি, চেঞ্জ ইন মার্জিন,
মার্জিনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে, রেগুলেশন অফ কারেন্সি বা ক্রেডিট বা কনজিউমার্স ক্রেডিট, এগুলো হচ্ছে মানে যেগুলো খেলবে মার্কেটে, পাবলিসিটি, তারপর হচ্ছে রেগুলেশন, ক্রেডিটের যে রেগুলেশন, এই ব্যাপারগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। তো কোয়ান্টিটেটিভগুলো যেগুলো সেগুলো মনে রাখবে, তাহলেই হবে। কেন পরীক্ষাতে কোয়ান্টিটেটিভগুলোই বেশি দেয়, হয়তো অপশন দিয়ে দিল কোনগুলো কোয়ান্টিটি, এর মধ্যে কোনটি কোয়ান্টিটেটিভ, ঠিক আছে। তো এই চারটা কিন্তু অবশ্যই মনে রাখবে: ব্যাঙ্ক রেট, ওপেন মার্কেট অপারেশন, সিএসআর অ্যান্ড এসএলআর। ওকে, তো কি দেখলাম যে আরবিআই ফিসক্যাল পলিসি না, ও মনিটারি পলিসি দেখাশোনা করে। এতক্ষণ যা যে দেখলাম ওগুলো সব মনিটারি পলিসি। তারপরে প্ল্যানিং কমিশন, আগেই বলেছি প্ল্যানিং কমিশন যার কাছে ওই 5 ইয়ার্স প্ল্যানগুলোকে ইমপ্লিমেন্ট করা। আর বর্তমানে এর নাম হচ্ছে 2015 সালে এর নাম চেঞ্জ করে রাখা হয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগ, এবং এর হেড হচ্ছে পিএম। ওকে, আমাদের প্রাইম মিনিস্টার। আর প্রত্যেকটা স্টেটে চিফ মিনিস্টার বা ইউনিয়ন টেরিটরির যারা লেফটেন্যান্ট গভর্নর রয়েছে তারা কিন্তু এর গভর্নিং কাউন্সিলের মেম্বার। ওকে, এটি এর নাম চেঞ্জ করা হয়েছিল 2015 সালে বললাম। আর এটিকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক। ওকে, থার্ড অপশন রয়েছে দ্য ফিনান্স মিনিস্ট্রি। হ্যাঁ, ফিনান্স মিনিস্ট্রির কাজ হচ্ছে এই ফিসক্যাল পলিসি ফর্মুলেটেড করা, ঠিক আছে। কত রাজস্ব আদায় হলো বা কত রাজস্ব গেল, সেইগুলোই কিন্তু, কত খরচ হলো সেগুলোই কিন্তু দেখাশোনা করে ফিনান্স মিনিস্ট্রি। ওকে, লাস্ট অপশন বলছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সেবি। সেবি আমরা জানি যে মিউচুয়াল ফান্ড হোক বা স্টক মার্কেট হোক, এগুলোই দেখাশোনা করা হচ্ছে সেবি, ঠিক আছে। সেবির কাজ এই সমস্ত কিছু দেখাশোনা করা। তো এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন নাম্বার সি, দ্য ফিনান্স মিনিস্ট্রি। নেক্সট, লোয়ারিং দ্য ব্যাঙ্ক রেট বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেটস টু। আমি বললাম যে ব্যাঙ্ক রেট কী। ব্যাঙ্ক রেট হচ্ছে আরবিআই তার যে ব্যাঙ্কগুলো আছে, সে এসবিআই হোক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক, পিএনবি হোক, আদার্স যে ব্যাঙ্কগুলো আছে, এগুলোকে এদেরকে যে রেটে টাকা দেয় তাকে বলছে ব্যাঙ্ক রেট। তো দেখো, আমি সাপোজ বললাম যে বলছে লোয়ারিং দ্য ব্যাঙ্ক রেট, তো প্রথমে ব্যাঙ্ক রেট ছিল ধরে নাও 10%, 10%-এর টাকা ধার দিচ্ছিল, ঠিক আছে। তাহলে যখন এই 10%-এর টাকা ধার দিচ্ছে এসবিআই বা পিএনবিকে, তখন পিএনবিও কী করবে, পিএনবি তখন কী করবে, যে নিজের লাভ রাখার জন্য পিএনবি বা এসবিআই তারাও তো টাকা ধার দেয় মানুষকে দেয় বা বিভিন্ন কোম্পানিকে দেয় বা ইন্ডাস্ট্রিগুলোকে দেয়। তো তখন তারা কী করবে, নিজেদের লাভ রাখার জন্য তখন তারা একটা ইনক্রিজ রেটে বা তার চেয়ে বেশি একটা রেটে টাকা ধার দেবে। তো ধরে নাও এই ব্যাঙ্ক রেট ছিল 10% এবং ওরা এসবিআই বা পিএনবি টাকা ধার দেয় 11%-এ, ঠিক আছে, আমি একটা ধরলাম, ঠিক আছে। এবার যদি এই ব্যাঙ্ক রেটটাকে কমিয়ে দেয়, অর্থাৎ 10-এর জায়গায় এটা 8 করে দিল, তখন কি হবে, এ তো আর 11 রাখবে না, তখন এও কমাবে, এ কমিয়ে কী করে দিল, এটা 9 করে দিল। কত করে দিল, 9। তাহলে মানুষের দেখো সুবিধা হয়ে গেল। মানুষের কী সুবিধা হলো, যে মানুষ এখন কম রেটেই কিন্তু, যেখানে আগে 11% রেটে টাকা নিতে হতো, এখন মাত্র 9% রেটে টাকা পেয়ে যাচ্ছে। তো মানুষের কি সুবিধা হলো, তখন মানুষ কি বেশি পরিমাণ টাকা তুলতে লাগলো, ঠিক আছে। কী করলো, বেশি পরিমাণ টাকা তুলতে লাগলো, অর্থাৎ মানুষের হাতে প্রচুর টাকা আসতে থাকলো। কম রেট মানে প্রচুর টাকা তুলবে মানুষ, তাই তো। ব্যাঙ্ক থেকে কম রেট, মানে ব্যাঙ্কে কম রেট পাচ্ছে, তাহলে কি প্রচুর টাকা তুলবে। এই যে দেখো ব্যাঙ্ক রেট কমানোর ফলে এখানে রেট কমে গেল, মানে মানুষের কাছে প্রচুর টাকা আসতে শুরু করলো, অর্থাৎ লিকুইডিটি কী হলো, মার্কেটে লিকুইডিটি বেড়ে গেল। এবার উল্টোটা যদি করতো, মানে এর অ্যান্সারটা, এই কোশ্চেনের অ্যান্সারটা হবে লিকুইডিটি বেড়ে যাওয়া। মানুষের কাছে টাকা আসা মানে লিকুইডিটি বেড়ে যাওয়া। ওকে, আর উল্টো যদি হতো, যে প্রথমে ধরুন ব্যাঙ্ক রেট ছিল, ব্যাঙ্ক রেট ছিল ধরে নাও 10% এবং এটা বাড়িয়ে 11% করে দিল, তাহলে যে এসবিআই ধরে নাও মানুষকে টাকা দিত 11%-এ, তখন তো ও আর এসবিআই কিন্তু আর 11%-এর টাকা দিতে পারবে না। কেন, ও নিজে নিচ্ছে 11%-এ, তাহলে মানুষকে কি ও একটু বেশি রেটটা বাড়িয়ে দিবে, তাহলে বাড়িয়েও হয়তো 12.5% করে দিল। তখন মানুষ দেখছে না রেট বেড়ে গেছে, তখন মানুষ কি কম টাকা নেবে। তো সেই ক্ষেত্রে কী হবে, মানুষের কাছে কম টাকা আসবে, মানে লিকুইডিটি লেস হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা খুব সিম্পল জিনিস, মনে রাখবে। একজনকে টাকা দিচ্ছে, আর একজনের কাছে যখন টাকা
যাচ্ছে সে কীভাবে নিচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু পরীক্ষাতে বারবার আসে। ওকে, নেক্সট বলছে ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ওপেন মার্কেট অপারেশন রেফার্স টু, আমি বললাম যে কোয়ান্টিটিভ যেগুলো মেজারমেন্ট আরবিআইয়ের কোয়ান্টিটিভ, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ যেগুলো মেজারমেন্ট, তার মধ্যে কিন্তু ব্যাঙ্ক রেট পড়ে, সিইএসআর, এসএলআর আর ওপেন মার্কেট এই পড়ে। দেখো আমি ব্যাঙ্ক রেটটা বললাম, তার সাথে এখন ওপেন মার্কেটটা বলে দিচ্ছি। ওপেন মার্কেট কি এখনই বললাম আমি, যে গভর্নমেন্টের যে সমস্ত সিকিউরিটি আছে বা বন্ডগুলো আছে সেগুলো যে কেনা বেচা তাকেই বলছে, কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু ওপেন মার্কেট অপারেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই অপশানটা কোথায় দেখতে পাচ্ছি? দেখো অপশান নাম্বার সি দেখতে পাচ্ছি, পারচেস অ্যান্ড সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিস বাই দ্য আরবিআই। আরবিআই যে গভর্নমেন্টের সিকিউরিটিগুলো কেনে বা বেচে তাই কিন্তু ওপেন মার্কেট অপারেশনের মধ্যে পড়ে। ওকে, তো দেখো আমি কীভাবে ব্যাপারগুলোকে রিলেট করছি। প্রথমে ব্যাঙ্ক রেটের ব্যাপারে বললাম। প্রথমে আমি যখন আরবিআইয়ের কথা আসলো তখন কিন্তু আরবিআই তৈরি হয়েছিল মনে রাখবে 1935-এ, ঠিক আছে, 1935-এ 1 এপ্রিল। ওকে, আর আরবিআই ন্যাশনালাইজেশনস হয়েছিল 1 এপ্রিল। ওকে, আরবিআই তৈরি হয়েছিল 1935 1 এপ্রিল, আর আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল 1949 জানুয়ারিতে। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে। তৈরি হয়েছিল 1935-এ আর ন্যাশনালাইজড হয়েছিল 1949-এ। ওকে, তো আরবিআই যখন আসলো তখন তার মেজারমেন্ট মানে মনিটারি পলিসির যে মেজারমেন্ট সেগুলো বললাম, কোয়ান্টিটি মেজারমেন্টগুলো বলে দেখো তার সাথে ব্যাঙ্ক রেট আর ওপেন মার্কেট অপারেশনকে কিন্তু রিলেট করলাম। ওপেন মার্কেট অপারেশন কি? ওপেন মার্কেট অপারেশন হচ্ছে পারচেস অ্যান্ড সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিস বাই আরবিআই। ওকে, এভাবে জিনিস রিলেট করেই কিন্তু পড়তে হবে, আদারওয়াইজ মনে থাকবে না। মানে তুমি যদি ভাবো না এভাবে যেমন তেমনভাবে করলে গেলেই হয়ে যাবে, না, এভাবে কিন্তু মনে থাকবে না, এভাবে জিনিসকে রিলেট করেই পড়তে হবে। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানস ওয়াজ অফিসিয়ালি অ্যানাউন্সড অ্যাজ এ ফেল্ড প্ল্যান। দেখো আবার আমি সেই প্ল্যানিংয়ে আসলাম। আমি কিন্তু প্রথমে বললাম যে ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান হচ্ছে 1951 থেকে 56। ওকে, এবং এটাকে বলা হয় হেরল্ডোমার মডেল, এবং এখানে এগ্রিকালচারকে গুরুত্ব দেওয়া হয়েছিল। সেকেন্ড হচ্ছে 1956 থেকে 61, যাকে বলা হয় PCM অর্থাৎ প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল, এবং যেখানে ইন্ডাস্ট্রির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। থার্ড হচ্ছে 61 থেকে 66। ওকে, এবং এখানে এগ্রিকালচার প্লাস ইন্ডাস্ট্রি বোথ দুই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলাম আমি, যে দেখো রিভিশন করো, নিজেরা রিমাইন্ড করার চেষ্টা করো। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে 62-এ ইন্দো চায়না ওয়ার বা যুদ্ধ, এবং 66-এ ইন্দো পাক যুদ্ধ, ঠিক আছে, এবং এই সময় প্রচুর খরাও হয়েছিল, যার কারণে এই থার্ড 5 ইয়ার্স প্ল্যানটা কিন্তু সাকসেস পায়নি। এই জন্য থার্ড 5 ইয়ার প্ল্যানটাকে ফেল্ড প্ল্যান বলা হয়। থার্ড 5 ইয়ার প্ল্যানটাকে ফেল্ড প্ল্যান বলা হয়। বুঝতে পারলে? তো দেখো আমি কীভাবে ব্যাপারগুলোকে রিলেট করলাম, একটির সাথে আরেকটি ব্যাপারকে রিলেট করে পড়ালাম, এভাবে হয়, ঠিক আছে, এভাবেই পড়তে হবে। আমি এরপরে আরও এরকম ভিডিও নিয়ে আসবো। এটি আমার সেট 1 ছিল, সেট 1, এরপরে আমি আরও এরকম সেট 2 নিয়ে আসবো, সেট 3 নিয়ে আসবো ইকোনমির ওপর। শুধু তাই না, কালকে আমি হয়তো পলিটির ওপর একটি ক্লাস, পলিটি ডিপিএসপির ওপর, ওকে, ডিপিএসপির ওপর একটি ক্লাস আপলোড করব, তোমরা দেখে নিও। তারপরের দিন আবার ইকোনমির একটা সেট, তারপরের দিন আবার একটা পলিটির সেট, ঠিক আছে, পলিটির ক্লাস। এভাবে আমি প্রতিদিন একদিন পর পর একটি করে ক্লাস আপলোড করতে থাকবো, তোমরা দেখে নিও, কারণ আমি তোমাদের সুবিধার জন্যই আনছি ক্লাসগুলো। ওকে, আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও, অবভিয়াসলি শেয়ারটাও করে দিও, যদি মনে হয় না অন্যেরও দরকার আছে এই জিনিসগুলো বোঝার, তাহলে খুব ভালো হয়। আর আমি মোটিভেটেড হবো, প্রথম কথা এই জিনিসগুলো করলে আমি মোটিভেটেড হবো, এবং আমি আমার নিজের কোয়ালিটিটাকেও বাড়াবো, এবং কোশ্চেনের কোয়ালিটিও তখন যদি দেখি যে তোমাদের চাহিদা আছে, তখন কিন্তু আমিও নিজে আরও বেশি করে খাটবো তোমাদের জন্য। ওকে, সো দেখা হবে। আর হ্যাঁ, বললাম আমি, যদি তোমরা চাও যে PDF নেবে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল শোভন কর্মকারে জয়েন করো, সেখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন, ওকে,
Goodbye.